নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিয়া। শুরু করছি নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। প্রাথমিকে ৩২,০০০ শিক্ষকেরই চাকরি বহাল। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ। চাকরি বাতিল হলে বিরূপ প্রভাব পড়বে জানালো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ভয় পাবেন না, এসআইআর আবহে মালদা থেকে অভয় বার্তা মুখ্যমন্ত্রীর। কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে দেওয়া হবে না বলেও অভয় বার্তা মুখ্যমন্ত্রীর। অনুপ্রবেশকারীদের জন্য কি আমাদের রেড কার্পেট বিছিয়ে দেওয়া উচিত? ভারতে থাকা রোহিঙ্গাদের নিয়ে এক মামলায় কড়া সুরে এমনই প্রশ্ন তুলল দেশের সর্বোচ্চ আদালত। এসআইআর ইস্যুতে উত্তাল রাজ্য রাজনীতি। এরই মধ্যে ট্রেন থেকে উদ্ধার একাধিক ভোটার কার্ড। চাঞ্চল্য ছড়ালো নদিয়ার নবদ্বীপে প্রতাপনগর হাসপাতাল রোডে। আগামী সপ্তাহে এসআইআর আলোচনায় রাজি কেন্দ্র। শীতকালীন অধিবেশনের শুরু থেকেই এসআইআর নিয়ে আলোচনা চেয়েছে বিরোধীরা। প্রাথমিকে ৩২,০০০ শিক্ষকেরই চাকরি বহাল। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ। চাকরি বাতিল হলে বিরূপ প্রভাব পড়বে জানালো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। প্রাথমিকের ৩২,০০০ চাকরি বাতিল নয়, শপথে বহাল রইলেন প্রত্যেকে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজ করে জানালো বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ। বিচারপতিদের পর্যবেক্ষণ, দীর্ঘ ৯ বছর পর চাকরি বাতিল করলে পরিবারগুলির ওপর বিরূপ প্রতিক্রিয়া পড়বে। আইনজীবী আশিস কুমার চৌধুরী জানান, সিঙ্গল বেঞ্চের নির্দেশ অনুযায়ী দুর্নীতির জন্য ৩২,০০০ প্রাথমিক চাকরি বাতিল করা হয়। কর্তৃপক্ষের ভুল কিংবা দুর্নীতির জন্য নিরীহ চাকরিরতদের চাকরি বাতিল হতে পারে না। যারা সফল হননি তাদের জন্য সবকিছু ড্যামেজ হতে পারে না। এতদিন ধরে যারা চাকরি করছেন তারা কোনো প্রভাবশালীদের সঙ্গে যুক্ত নন, তাই তাদের চাকরি বহাল থাকবে বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের নির্দেশে স্বস্তিতে ২০১৪ সালের টেটের মাধ্যমে নিযুক্ত প্রাথমিক শিক্ষকরা। ২০১৪ সালে টেটের ভিত্তিতে ২০১৬ সালে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। প্রায় ৪২,৫০০ শিক্ষক নিয়োগ হয়েছিল, তাতেই অনিয়মের অভিযোগ ওঠে। ২০২৩ সালের মে মাসে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২,০০০ চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। তবে চাকরি বাতিলের পরও তাদের কর্মরত থাকতে বলা হয়। বিচারপতি নির্দেশ দিয়েছিলেন ৩ মাসের মধ্যে রাজ্যকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, তাতে যোগ্য ও উত্তীর্ণ প্রার্থীদের চাকরি বহাল থাকবে। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় পর্ষদ। তৎকালীন বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে। ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল একক বেঞ্চে চাকরি বাতিল সংক্রান্ত নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি থাকছে, কিন্তু পর্ষদকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। একক বেঞ্চ ও ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য পর্ষদ। তাদের অভিযোগ, সমস্ত পক্ষের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়নি। তারপরই মামলাটি হাইকোর্টে পাঠানো হয়। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চকে সমস্ত পক্ষের বক্তব্য শুনতে হবে। মামলাটি বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে বসে। গত ১২ নভেম্বর মামলাটির শুনানি শেষ হয়। রায়দান স্থগিত ছিল। বুধবার বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ রায়দান করেন। হাই নিউজ নেটওয়ার্ক। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে বহাল ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি। এই রায়ে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মালদহ জেলা সফর শেষে ফেরার পথে মুখ্যমন্ত্রী বলেন, কলকাতা হাইকোর্টের বিচারকে আমরা শ্রদ্ধা করি। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় বহাল ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি। এই নিয়ে রায়ে উচ্ছ্বাসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মালদহ সফর শেষে মুর্শিদাবাদে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথম প্রতিক্রিয়া দেন তিনি। যে মামলা ছিল সেটা খারিজ হয়ে গেল, যে ৩২,০০০ চাকরি বহাল থাকলো। অভিজিৎ গাঙ্গুলি সেই সময় এই রায়টি দিয়েছে। আমার কোনো কথা কারোর সঙ্গে বলার নেই। টিচাররা জাস্টিস পেয়েছে,
এবং তাদের পরিবারগুলো সেভ হয়েছে না। কথায় কথায় কোর্টে গিয়ে চাকরি খেয়ে নেওয়া এটা তো ঠিক নয়। আমাদের চাকরি দেওয়া দরকার, খেয়ে নেওয়া দরকার। আজকে রায়ে একটা কথা বলা হয়েছে যে আগের যিনি রায় দিয়েছিলেন সেটা বিচার ব্যবস্থার প্রতি অবাঞ্ছিত হস্তক্ষেপ এবং যে তদন্ত করা হয়েছিল সেটা ঠিক হয়নি। আজকে ডিভিশন বেঞ্চ এটাও বলেছে। বিচারের মতো বলবে, বিচারকে আমরা শ্রদ্ধা করি। সুতরাং আমি সবচেয়ে খুশি যে আমার চাকরিরত ভাই বোনেরা তাদের চাকরিটাকে সুরক্ষিত করতে পেরেছে। হাইকোর্টে কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রাখার নির্দেশ দেন। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া বিচার ব্যবস্থার উপর অবাঞ্ছিত হস্তক্ষেপ। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কিছু বলতে অবশ্য নারাজ। তার কথায়, বিচারকে আমরা শ্রদ্ধা করি, বিচার বিচারের মতো চলবে। চাকরিরত ভাই বোনেরা চাকরিটা ফিরে পেয়েছে, আমি এতেই খুশি। অন্যদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার এক্স হ্যান্ডেলে লেখেন, আজকে মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদকে অভিনন্দন জানাই। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায় বাতিল হয়েছে। 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি সম্পূর্ণ সুরক্ষিত রইল। শিক্ষকদের শুভেচ্ছা, সত্যের জয় হলো। বলে রাখা ভালো, 2014 সালে টেটের ভিত্তিতে 2016 সালে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। 2023 সালের মে মাসে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের 32,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। তবে চাকরি বাতিলের পরে তাদের কর্মরত থাকতে বলা হয়েছিল। বিচারপতির নির্দেশ দিয়েছিলেন 3 মাসের মধ্যে রাজ্যকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, তাতে যোগ্য ও উত্তীর্ণ প্রার্থীদের চাকরি বহাল থাকবে। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় পর্ষদ। তৎকালীন বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে। গত 12ই নভেম্বর মামলাটির শুনানি শেষ হয়। রায়দান স্থগিত ছিল। বুধবার বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে রায়দান করে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করে ডিভিশন বেঞ্চ জানায়, প্রাথমিক 32,000 চাকরি বাতিল নয়, স্বপদে বহাল রইলেন প্রত্যেকে। আদালতের রায়ে স্বস্তিতে 32,000 প্রাথমিক শিক্ষক। হাই নিউজ নেটওয়ার্ক। ভয় পাবেন না, এসআইআর আবহে মালদহ থেকে অভয় বার্তা মমতার। এমনকি কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না বলেও অভয় বার্তা মুখ্যমন্ত্রীর। অন্যদিকে এদিন ফের একবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হন তৃণমূল নেত্রী। ভোট চাইতে আসেনি, আপনাদের দুশ্চিন্তায় পাশে থাকতে এসেছে। এসআইআর আবহে মালদা থেকে বাংলার মানুষকে আশ্বাস বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। তার স্পষ্ট বক্তব্য, কেউ ভয় পাবেন না, ভীত হবেন না, নিশ্চিন্তে থাকুন। এমনকি কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না বলেও অভয় বার্তা মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, ডিটেনশন ক্যাম্পে কাউকে যেতে হবে না, কারো নাম বাদ যাবে না। এই ইস্যুতে সরাসরি কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দেখে মুখ্যমন্ত্রী বলেন, এসআইআর এর নামে গণবন্দী করা হচ্ছে, মানুষের জবাব দেবে। অন্যদিকে এদিন ফের একবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হন তৃণমূল নেত্রী। আজকে আমি সকলকে বলি, আমি আজকে আপনাদের জন্য, আমি ভোট চাইবার জন্য আসিনি। আমি আজকে আপনাদের কাছে আপনাদের মনের যে দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তার কথা স্মরণ করে আপনাদের পাশে দাঁড়াবার জন্য এসেছি। আমি আপনাদের পরিষ্কার বলি, আপনারা নিশ্চিন্তে থাকুন, ভয় পাবেন না, ভীত হবেন না, নিশ্চিন্তে থাকুন। আমরা প্রায় 1,87,000 কোটি টাকা ওপর কেন্দ্রীয় সরকার থেকে পাই। তাছাড়াও এই যে স্বাস্থ্যের ব্যাপারে সাধারণ মানুষের কাছে জিএসটি কাটা হতো, গদিবাবুরা একা ক্রেডিট নিচ্ছেন, কিন্তু আপনারা কি জানেন এর জন্য রাজ্য সরকারের তহবিল থেকে 20,000 কোটি টাকা কেটে নেওয়া হয়েছে। অর্থাৎ জিএসটিতে যে টাকাটা আমরা পেতাম সেই টাকাটাও কেটে নেওয়া হয়েছে। এখন তো শুনছি আবার সিগারেটের টাকাও কেটে নেবে। বলুন বাকি কি আছে? সবই তো দখল করছো। সারা ভারতবর্ষ দখল করেও লজ্জা হয় না। দখল করো গণতান্ত্রিকভাবে,
গণতান্ত্রিক অধিকারের মাধ্যমে, কিন্তু জোর করে কিছু দখল করতে গেলে মনে রাখবেন সেটা জরুরি অবস্থাকে মনে করিয়ে দেয়, এবং জরুরি অবস্থা যদি আপনারা জারি করতে চান সারা ভারতবর্ষে, তাহলে মনে রাখবেন মানুষ কিন্তু আপনাদের ক্ষমা করবে না। আজকে ক্ষমতায় আছেন, কাল দিল্লিতে ক্ষমতায় থাকবেন না। এদিন ভাঙন রোধে কেন্দ্রের বিজেপি সরকার কিছু করেনি, সরাসরি এই অভিযোগ করেছেন তিনি। ভাঙন রোধে রাজ্য সরকার 200 কোটি টাকা দিয়েছে, জোর গলায় সেই কথা বলেছেন তিনি। বহুবার বলার পরও কেন্দ্রের তরফে ফারাক্কায় ড্রেজিং করা হয়নি, সেই অভিযোগও সভা মঞ্চ থেকে এদিন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সংশোধিত ওয়াকফ আইন নিয়ে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদার সভায় সংখ্যালঘু সম্প্রদায়কে আশ্বস্ত করলেন তিনি। জানালেন তিনি থাকতে কাউকে এখানে কারো সম্পত্তিতে হাত দিতে দেবেন না। পাশাপাশি জানান ওয়াকফ আইন রাজ্য নয়, বিজেপি নেতৃত্বাধীন বিজেপি সরকার করেছে। হাই নিউজ নেটওয়ার্ক। মোদী সরকারের বৈষম্যমূলক নীতির জেরে বঞ্চনার শিকার বাংলা। 100 দিনের কাজ আবাস যোজনা সহ একাধিক প্রকল্পে প্রাপ্য 2 লক্ষ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। এরই প্রতিবাদে বুধবার সংসদ চত্বরে ব্যাপক বিক্ষোভ দেখালেন তৃণমূল সাংসদেরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে এদিন বিক্ষোভে সামিল হন তৃণমূল সাংসদরা। মোদী সরকারের বৈষম্যমূলক নীতির জেরে বঞ্চনার শিকার বাংলা। 100 দিনের কাজ আবাস যোজনা সহ একাধিক প্রকল্পে প্রাপ্য 2 লক্ষ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। এরই প্রতিবাদে বুধবার সংসদ চত্বরে ব্যাপক বিক্ষোভ দেখালেন তৃণমূল সাংসদরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে এদিন বিক্ষোভে সামিল হন তৃণমূল সাংসদ শতাব্দী রায়, কাকলি ঘোষ দস্তিদার, জুন মালিয়া সহ অন্যান্য সাংসদরা। মঙ্গলবার নবান্ন থেকে রাজ্যের 15 বছরের উন্নয়নের পাঁচালী তুলে ধরে বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ তুলে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, জিএসটি বাবদ রাজ্যেরও টাকা নিয়ে চলে যাচ্ছে কেন্দ্র। রাজ্যের প্রাপ্য প্রায় 2 লক্ষ কোটি টাকা আটকে রয়েছে। এর পাশাপাশি কোন কোন খাতে রাজ্যের টাকা আটকে রাখা হয়েছে তারও বিস্তারিত হিসেব দেন মুখ্যমন্ত্রী। এরপরে বুধবার সংসদ চত্বরে আক্রমণাত্মক মেজাজে দেখা গেল তৃণমূল সাংসদদের। কালো প্ল্যাকার্ড হাতে তৃণমূল সাংসদরা বিজেপি সরকারকে ধিক্কার দিয়ে স্লোগান তোলেন। অভিযোগ তোলা হয়, রাজ্যের বকেয়া 2 লক্ষ কোটি টাকা আটকে রাখা হয়েছে কেন্দ্রের তরফে। অবিলম্বে সেই বকেয়া টাকা মেটাতে হবে মোদী সরকারকে। এর পাশাপাশি বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের ডাকা ইন্ডিয়া জোটের বৈঠকে এদিন যোগ দেয় তৃণমূল। শীতকালীন অধিবেশনে বিরোধীদের রণকৌশল কি হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এই বৈঠকে। বৈঠক শেষে নয়া শ্রম আইনের বিরুদ্ধে সংসদ চত্বরে বিক্ষোভ দেখান ইন্ডিয়া জোটের নেতৃত্বরা। এই বিক্ষোভে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গেদের পাশাপাশি তৃণমূলের তরফে উপস্থিত ছিলেন সাংসদ মালা রায় ও রাজ্যসভার সাংসদ দোলা সেন। হাই নিউজ নেটওয়ার্ক। বিরোধীদের চাপে আগামী সপ্তাহেই এসআইআর আলোচনায় রাজি কেন্দ্র। সম্ভবত 9 এবং 10 ডিসেম্বর আলোচনা হবে এসআইআর নিয়ে। শীতকালীন অধিবেশনের শুরু থেকে এসআইআর নিয়ে আলোচনা চলছে বিরোধীরা। বিরোধীদের প্রবল চাপের অবশেষে এসআইআর নিয়ে আলোচনায় রাজি হয়েছে নরেন্দ্র মোদী সরকার। সূত্রের খবর, আগামী সপ্তাহেই আলোচনা হবে সংসদে। সম্ভবত 9 এবং 10 ডিসেম্বরে আলোচনা হবে এসআইআর নিয়ে। 10 ঘন্টা সময় বরাদ্দ হয়েছে আলোচনার জন্য। উল্লেখ্য, শীতকালীন অধিবেশন শুরু থেকেই এসআইআর নিয়ে আলোচনা চেয়েছে বিরোধীরা। সূত্রের খবর, শীতকালীন অধিবেশনে 2টি বিষয় নিয়ে আলোচনার জন্য সময় নির্ধারণ করেছে বিজনেস অ্যাডভাইজারি কাউন্সিল। জানা গিয়েছে, আগামী 8ই ডিসেম্বর সোমবার বন্দে মাতরম নিয়ে আলোচনা হবে সংসদে। তারপরে 2 দিন স্থির করা হবে এসআইআর নিয়ে আলোচনার জন্য। অর্থাৎ 9 থেকে 10 ডিসেম্বর আলোচনা হবে এই বিতর্কিত ইস্যু নিয়ে। 10 ঘন্টা সময় বরাদ্দ হয়েছে এই 2 বিষয় আলোচনার জন্য। জানা গিয়েছে, আগামী সোমবার বন্দে মাতরম সংক্রান্ত আলোচনা শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেস সাংসদ কে সুরেশ বলেন, বিএসির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বন্দে মাতরম এবং ভোটার তালিকা সংশোধন নিয়ে আলোচনা হবে। সোমবার প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন সংসদে। তিনি বন্দে মাতরম নিয়ে আলোচনার সূচনা করবেন। পরে সাংসদ মন্ত্রী
কিরেন রিজিজু জানান 9 ডিসেম্বর দুপুর 12টা থেকে সংসদে শুরু হবে এসআইআর আলোচনা। তবে সেই আলোচনায় প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন কিনা তা জানা যায়নি। শীতকালীন অধিবেশনের প্রথম দিন থেকেই এসআইআর নিয়ে বিরোধীদের আলোচনার দাবিতে তপ্ত হয়ে উঠেছে সংসদ। সোমবার দফায় দফায় মুলতবি করে দিতে হয় লোকসভার অধিবেশনে। সেই একই ছবি মঙ্গলবারও। বিরোধী শিবিরের সম্মিলিতভাবে বিক্ষোভ দেখানোর দফায় দফায় মুলতবি করে দিতে হয়েছিল অধিবেশন। সরকারের দাবি না মানায় সংসদ চত্বরে ফের বিক্ষোভ দেখাতে শুরু করে বিরোধী শিবির। সেই বিক্ষোভের চাপে এবার সুর নরম করল কেন্দ্র সরকার। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলায় আনকালেক্টেবল ফর্ম বা ফেরত না আসা ফর্মের সংখ্যা পেরোল 50 লক্ষ, যারা মৃত, অনুপস্থিত, পার্মানেন্টলি শিফটেড এবং অন্যান্যদের মিলিয়ে এই আনকালেক্টেবল সংখ্যা সামনে এসেছে। বাংলায় এসআইআর পর্বে মৃত ভোটারের সংখ্যা বেড়ে হল 22,82,789। এখনো পর্যন্ত প্রায় 90% এনুমারেশন ফর্মের ডিজিটাইজেশনের কাজ শেষ হয়ে গিয়েছে। আর সেই হিসেবে কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী বুধবার সকালে আনকালেক্টেবল ফর্মের সংখ্যা পেরোল 50 লক্ষ। কমিশনের হিসেব বলছে বুধবার সকাল 8টা পর্যন্ত এই সংখ্যাটি ছিল 49,437। বেলা 11:30 পর্যন্ত যা 50 লাখ পেরিয়েছে। সকাল 8টা পর্যন্ত কি পরিসংখ্যান পাওয়া গিয়েছে? মৃত ভোটারের সংখ্যা 22,82,789। অনুপস্থিত ভোটারের সংখ্যা 7,61,531। পাকাপাকিভাবে অন্যত্র চলে যাওয়া ভোটারের সংখ্যা 17,19,363। এনরোল ভোটারের সংখ্যা 1,12,075। অন্যান্য 24,679। মোট আনকালেক্টেবল ফর্ম 49,437। এখন ভোটারদের মনে প্রশ্ন উঠতে পারে, এই আনকালেক্টেবল বলতে ঠিক কাদের কথা বলা হচ্ছে? কমিশন আগেই জানিয়েছিল যারা মৃত, পাওয়া যায়নি বা অনুপস্থিত, পার্মানেন্টলি শিফটেড অর্থাৎ যারা স্থায়ীভাবে সরে গিয়েছে, আগেই এনরোল করা ছিল বা নাম ছিল, এবং অন্যান্যদের মিলিয়ে এই আনকালেক্টেবল। অন্যদিকে নতুন করে ফের একবার রাজ্যের 6 জেলার ডিওকে চিঠি দিয়েছে কমিশন, যার মধ্যে রয়েছে 2 চব্বিশ পরগনা, 2 কলকাতা, হাওড়া এবং হুগলি। চিঠিতে বলা হয়েছে যে সমস্ত আবাসনে 800 বা তার বেশি ভোটার রয়েছেন এমন আবাসনের খোঁজ করতে হবে। ইতিমধ্যেই বেশ কিছু রাজনৈতিক দল তাদের মতামত জানিয়েছে। সেই মতগুলিকেই সামনে রেখে পুনরায় খোঁজ খবর করতে বলেছে কমিশন। 6 ডিসেম্বরের মধ্যে এই ব্যাপারে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের বক্তব্য, যেহেতু এখনো একাধিক জেলায় এখনো আনকালেক্টেবল ফর্মের সংখ্যাটা আপলোড করা হচ্ছে না, তাই স্বাভাবিকভাবেই আসল সংখ্যাটা পাওয়া যাচ্ছে না। আর যে কারণে বেশ কয়েকজন বিএলওর কাজের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন দিল্লির নিয়োগ করা স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত। কমিশন খবর পেয়েছে অনেক জায়গায় 3 বার করে ভিজিট করার পরেও চূড়ান্ত তালিকা আপলোড করতে দেরি করছেন বেশ কিছু বিএলও। এমনও খবর পাওয়া গিয়েছে যে স্থানীয় প্রশাসনের কর্তারাই নাকি বিএলওদের বলেছেন এখনো কিছু আপলোড করার দরকার নেই, একেবারে শেষ মুহূর্তে যখন বলা হবে তখন করলেও হবে, জানিয়ে অত্যন্ত বিরক্ত প্রকাশ করেছেন স্পেশাল অবজারভার। ঘুরিয়ে জানতেও চেয়েছিলেন ঠিক কার নির্দেশের অপেক্ষা করছেন বিএলওরা। কমিশনের বক্তব্য, এই আপলোডের প্রসেস যত তাড়াতাড়ি মিটবে তত স্পষ্ট হবে বাংলার মৃত ভোটারের আসল সংখ্যাটা। হাই নিউজ নেটওয়ার্ক। ফের ভরসার মডেল সেবাশ্রয় 2, খতিয়ান সামনে এনে উচ্ছ্বসিত অভিষেক। দুদিনে জনস্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য ভূমিকা সেবাশ্রয় 2 এর। ডায়মন্ড হারবারে ফের শুরু হচ্ছে সেবাশ্রয়। দুদিনে জনস্বাস্থ্য পরিষেবায় উল্লেখযোগ্য ভূমিকা নিল সেই স্বাস্থ্য শিবির, যার খতিয়ান সামনে এনে উচ্ছ্বসিত ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, জনস্বাস্থ্য পরিষেবায় মানুষই যে আসল তার প্রমাণ ফের দিতে শুরু করেছে সেবাশ্রয় 2। মানুষের পরিষেবা এখানে নিশ্চিত, সকলের সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। তার কথায় যত দিন যাচ্ছে একটা বিষয় পরিষ্কার হচ্ছে, যেখানে দায়িত্ব নিয়ে মানুষকে পরিষেবা দেওয়া হয় সেখানে উন্নতি কেউ ঠেকাতে পারবে না।
মহেশতলায় যে ক্যাম্প প্রথম শুরু হয়েছে তার জন্য যত ডাক্তার, নার্স, স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত সমস্ত টিম একজোট হয়ে কাজ করছে তাদের প্রত্যেককে কৃতজ্ঞতা জানিয়েছেন সাংসদ। তিনি লিখেছেন, আমাদের প্রত্যেকের কাছে এখন একটাই অবিচ্ছেদ্য লক্ষ্য, যাদের যাদের স্বাস্থ্য পরিষেবা দরকার তাদের প্রত্যেকের কাছে সেই পরিষেবা নিশ্চিত করা। যে তথ্য অভিষেক দিয়েছেন তাতে দেখা যাচ্ছে এই বিধানসভায় এখনও ৭,০০২ জন দুদিনে চেক আপের জন্য রেজিস্ট্রেশন করিয়েছেন। ২৭টি ক্যাম্প একসঙ্গে কাজ করছে। ৩,১৮৪টি কেস ডায়াগনোসিস হয়েছে। ৩,০৭৯ জনকে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে। ৪,২৯৯ জন নানা জরুরি পরামর্শ পেয়ে ফিরেছেন। ১৬৬ জনকে ইতিমধ্যেই উন্নত চিকিৎসার জন্য ভালো হাসপাতালে রেফার করা হয়েছে। অভিষেক লিখেছেন, এই স্বাস্থ্য শিবির মডেল হয়ে উঠছে। সহানুভূতির সঙ্গে দক্ষতার সঙ্গে মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলা জিততে লড়াই চালিয়ে যেতে হবে। বুধবার দিল্লির বৈঠকে বঙ্গ সাংসদদের টার্গেট বেঁধে দিলেন মোদি। সূত্র মারফত খবর, বৈঠকে প্রধানমন্ত্রীর মুখে ঘুরে ফিরে এসেছে এসআইআর এর কথা। বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া কার্যত ভোটের বাদ্যি বাজিয়ে দিয়েছে। এই আবহে বুধবার দিল্লির বৈঠকে বঙ্গ সাংসদদের টার্গেট বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার বার্তা, ভোটে জেতা নিশ্চিত করতে বাংলায় লড়াই চালিয়ে যেতে হবে। যেভাবে বিজেপি বাংলায় সরকার ও তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে উন্নতি করেছে, সেই কাজ চালিয়ে যেতে হবে। তিনি বলেন, আমাদের লড়াই চালিয়ে যেতে হবে, নির্বাচনে জয়লাভ নিশ্চিত করতে হবে। বাংলায় দলের অগ্রগতি হয়েছে, সেই গতি বজায় রাখতে হবে। সূত্র মারফত খবর, বৈঠকে প্রধানমন্ত্রীর মুখে ঘুরে ফিরে এসেছে এসআইআর এর কথা। তিনি এমপিদের বলেছেন, এই প্রক্রিয়ায় ভোটার তালিকার শুদ্ধিকরণ করা হচ্ছে, সেই বিষয়টি ভোটারদের কাছে তুলে ধরতে হবে। পাশাপাশি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের বেশি করে প্রচার করতে হবে। যে প্রকল্পগুলির সুবিধা বাংলার জনগণ পাচ্ছেন না, তার জন্য তৃণমূলকে দায়ী করে প্রচার করতে হবে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সেই কথা তুলে ধরার কথা বলেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বুথ লেভেল সংগঠনে আরও বেশি জোর দেওয়ার কথাও বলেছেন তিনি। বৈঠকের পর দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা বলেন, নির্বাচনের জন্য আমাদের নেতৃত্ব কাজ করছে। বাংলায় আমরা বুথ লেভেলে বৈঠক শুরু করেছি। গতবার বিধানসভা নির্বাচনের সময় আমাদের কাছে পুরো সম্ভাবনা ছিল, কিন্তু বুথ লেভেলে কিছু ভুল হয়েছিল। সেই ভুল আমরা এবার করব না। দেখবেন আমাদের বড় বড় নেতারা বুথে গিয়ে বৈঠক করবেন। জানা গিয়েছে ৪৫ থেকে ৫০ মিনিটের এই বঙ্গ বিজেপির লোকসভা ও রাজ্যসভার সাংসদরা উপস্থিত ছিলেন সেখানে খগেন মুর্মুর উপর হামলা নিয়ে প্রধানমন্ত্রী খবর নিয়েছেন বলেও জানা গিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। এনডিএতে যাচ্ছেন হেমন্ত সোরেন, এমনটাই শোনা যাচ্ছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর, সম্প্রতি স্ত্রী কল্পনাকে সঙ্গে নিয়ে বিজেপির এক শীর্ষ নেতার সঙ্গে দেখা করেছেন হেমন্ত। তারপর থেকেই শুরু জল্পনা। এবার এনডিএতে যাচ্ছেন হেমন্ত সোরেন, এমনটাই শোনা যাচ্ছে রাজনৈতিক মহলে কান পাতলে। সূত্রের খবর, সম্প্রতি স্ত্রী কল্পনাকে সঙ্গে নিয়ে বিজেপির এক শীর্ষ নেতার সঙ্গে দেখা করেছেন হেমন্ত। বিহার নির্বাচনে মহাগঠবন্ধনের ভরাডুবির মধ্যেই নাকি সেই সাক্ষাৎ হয়েছে। তারপর থেকে জল্পনা চলছে, হাত ছেড়ে এবার কি এনডিএতে নাম লেখাবেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। বেশ কয়েকদিন থেকেই কংগ্রেসকে বিচ্ছেন শিবু সোরেন পুত্র। বিহারের বিধানসভা নির্বাচন থেকে সরে দাঁড়ায় হেমন্তের দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। তাদের অভিযোগ, কংগ্রেস এবং আরজেডির রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েই তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তবে এর যোগ্য জবাব দেওয়া হবে বলেও তোপ দেখেছিল ঝাড়খণ্ডের কংগ্রেসের জোটসঙ্গী দলটি। প্রথমে একা লড়ার সিদ্ধান্ত নিলেও শেষ পর্যন্ত বিহারের বিধানসভা নির্বাচনে তার প্রার্থী দেয়নি জেএমএম। সূত্রের খবর, বিহার নির্বাচনে এনডিএর বিপুল সাফল্যের পরেই দিল্লিতে পাড়ি দেন হেমন্ত। রাজধানীতে গিয়ে দেখা করেন বিজেপির এক শীর্ষ নেতার সঙ্গে, তবে সেই নেতার নাম জানা যায়নি। তবে সূত্রের খবর, এই সাক্ষাৎ নিছক কুশল বিনিময় নয়, বরং
ঝাড়খণ্ড বিধানসভার অঙ্ক, জেএমএম বিজেপির আসন সংখ্যার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে দুপক্ষের, এবং সবটাই হচ্ছে কার্যত লোকচক্ষুর অন্তরালে। উল্লেখ্য, গত বছর লোকসভা নির্বাচনের আগেই আর্থিক তছরুপের মামলায় গ্রেফতার হন হেমন্ত। মাস 6 জেলে থাকার পর জামিন মেলে। হেমন্তের শিবির বদলে জল্পনা আরও উস্কে দিয়ে মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেন ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ গাংওয়ার। তারপর থেকে জল্পনা শুরু হয়, তাহলে কি এবার হেমন্তের এনডিএ যাত্রা নিশ্চিত? উল্লেখ্য, ঝাড়খণ্ডে সরকার গড়তে 41 আসনের প্রয়োজন। হেমন্তের দল থেকে রয়েছেন 34 বিধায়ক, তার সঙ্গে বিজেপি 21, এলজেপি 800, জেডিইউ এর একজন করে বিধায়ক যোগ হলেই 58 আসন চলে যাচ্ছে এনডিএর কাছে। ফলে প্রশ্ন উঠছে, পাল্টির জেরে আরও এক রাজ্যে ক্ষমতা হারাবে কংগ্রেস? হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।